পিকে টিউটোরিয়াল হাব ফিল্মের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলো পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচিত অধ্যায় 19 শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সম্ভার। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 1815 খ্রিস্টাব্দে ইউরোপের প্রধান কয়েকটি দেশের প্রতিনিধিরা মিলিত হয়ে যে সম্মেলনের আয়োজন করেছিলেন, সেই ভিয়েনা সম্মেলনের প্রেক্ষাপট বা কারণ সম্পর্কে আলোচনা শুরু করব। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের ক্ষমতা দখল করার পর যখন একে একে সারা পৃথিবীব্যাপী তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিলেন, সেই সময় একের পর এক যুদ্ধে জয়লাভ করে তিনি ইউরোপের রাজনৈতিক মানচিত্রকে ওলটপালট করে দেওয়ার চেষ্টা করেছিলেন। তার এই পরিবর্তন ইউরোপের রাজারা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর সেই সমস্ত রাজারা ইউরোপের রাজ্যগুলোকে পুনর্গঠন, পুনর্বিন্যাস এবং তাদের জন্য উদ্ভূত নানা সমস্যার সমাধান করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একত্রিত হয়েছিল এবং সেখানে এক সম্মেলনের আহ্বান করেছিলেন, যা ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। পোপ এবং তুরস্কের সুলতান ছাড়া ইউরোপের যে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা এই ভিয়েনা সম্মেলনে যোগদান করেছিলেন, তারা প্রত্যেকেই ইউরোপের রাজ্যগুলোকে পুনর্গঠন করতে উদ্যোগী হয়েছিলেন। সেই সমস্ত দেশের রাজা, রাজনীতি বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের উপস্থিতির জন্য ভিয়েনা সম্মেলন এক আন্তর্জাতিক সম্মেলনে পরিণত হয়েছিল। এই ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস, রাশিয়ার সম্রাট প্রথম আলেকজান্ডার, রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। এই সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন মন্ত্রী এবং কূটনীতি বিশেষজ্ঞরা। এই ভিয়েনা সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বা সভাপতিত্ব করেছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর প্রিন্স ক্লেমেন্স ফন মেটার্নিক। এছাড়া ছিলেন ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্বকারী ডিউক অফ ওয়েলিংটন এবং ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি। প্রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন প্রাশিয়ার মন্ত্রী হার্ডেনবার্গ, আর ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নেসেলরোড। এবং পরাজিত ফ্রান্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন টেলির্যান্ড বা তালেরা। এই ভিয়েনা সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ উপস্থিত থাকলেও নেপোলিয়নের পতনে যে সমস্ত রাষ্ট্রগুলো বিশেষ ভূমিকা নিয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া এবং প্রাশিয়া। ভিয়েনা সম্মেলনে এই চার শক্তি চার প্রধান বা বিগ ফোর নামে পরিচিত। এই চারটি দেশের নেতৃত্বদানকারী প্রধান ব্যক্তিবর্গরা ছিলেন, প্রথমেই বললাম, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর প্রিন্স ক্লেমেন্স ফন মেটার্নিক, রাশিয়ার হয়েছিলেন জার প্রথম আলেকজান্ডার, ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ক্যাসেলরি এবং পরাজিত ফ্রান্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন টেলির্যান্ড বা তালেরা। এই ভিয়েনা সম্মেলনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ফন মেটার্নিক। মেটার্নিক ছিলেন এই সম্মেলনের সবথেকে বেশি প্রভাবশালী ব্যক্তিত্ব এবং এই সম্মেলনের নিয়ন্ত্রক। তিনি নিজেকে বিজয়ী
বা কনকেউরার অফ কনকেউরার্স বলে মনে করতেন। এই ভিয়েনা সম্মেলনে যে সমস্ত বিষয়গুলো উপস্থাপিত করা হয়েছিল, সেখান থেকে এই প্রতিনিধি বর্গের সামনে অনেক সমস্যা উপস্থিত ছিল, যেগুলি হলো পোল্যান্ড, ইটালি, জার্মানি, ব্যাভেরিয়া, স্যাক্সনি, রাইন প্রভৃতি অঞ্চলগুলোর ভবিষ্যৎ এই সম্মেলন থেকে নির্ধারণ করা হয়েছিল। নেপোলিয়ন বোনাপার্টের আগ্রাসনের ফলে ইউরোপে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছিল, তার পুনর্গঠন করারও সমাধান পথ বার করা হয়েছিল। ফ্রান্স পুনরায় যাতে ইউরোপের শান্তি আর বিঘ্নিত করতে না পারে, তার ব্যবস্থাও এই ভিয়েনা সম্মেলনে করা হয়েছিল। এবং নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশগুলির পুনঃপ্রতিষ্ঠা করার সিদ্ধান্ত এই ভিয়েনা সম্মেলন থেকে নেওয়া হয়েছিল। এই ভিয়েনা সম্মেলন আহ্বানের পেছনে ছিল অনেকগুলি উদ্দেশ্য। তার মধ্যে যে সমস্ত উদ্দেশ্যগুলো ঘোষণা করা হয়েছিল সেগুলি হলো ইউরোপের নিরবিচ্ছিন্ন স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে, ন্যায় এবং সততার উপর ভিত্তি করে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলোকে পুনর্গঠন করা হবে এবং রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক বন্ধুত্ব এবং সৌভ্রাতৃত্ব স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে। তবে ভিয়েনা সম্মেলনে উচ্চ আদর্শের কথা ঘোষণা করা হলেও এই সম্মেলনের প্রকৃত উদ্দেশ্যগুলি ছিল ফরাসি বিপ্লবের ফলে যে উদারনৈতিক ভাবধারার জন্ম হয়েছিল, তাকে দমন করে ইউরোপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা, নেপোলিয়ন বোনাপার্টকে পরাজিত করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল ইউরোপের বিভিন্ন অঞ্চলগুলোকে আত্মসাৎ করে নেওয়া। তবে এই ভিয়েনা সম্মেলনের নেতৃবর্গরা ইউরোপকে পুনর্গঠিত করার উদ্দেশ্যে তিনটি মূলনীতি গ্রহণ করেছিলেন। এগুলি হলো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। আধুনিক ইউরোপের ইতিহাসে ভিয়েনা সম্মেলনে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত করা হলেও এই সম্মেলন বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। নানা ত্রুটি বিচ্যুতি থাকলেও এই ভিয়েনা সম্মেলনের গুরুত্বকে স্বীকার করতেই হয়। আর এই প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক ডেভিড থমসন একটি মন্তব্য করেছিলেন। সেটি হলো, তিনি বলেছিলেন, এই ভিয়েনা সম্মেলন পরবর্তী প্রায় 40 বছর ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। আজকে আমি তোমাদের এই ভিয়েনা সম্মেলনের প্রেক্ষাপট বা কারণ নিয়ে আলোচনা করলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।